মেডিকেল কলেজ হয়েছে রাজনৈতিক প্রয়োজনে। মানুষের জনগণের স্বাস্থ্য পৌঁছে দেওয়া তো লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল রাজনৈতিক স্ট্যান্ডবাজি করা। একজন মন্ত্রী বলতে পারছে আমার এলাকায় একটা মেডিকেল কলেজ আমি তৈরি করেছি, একজন এমপি সাহেব বলতে পারছেন যে আমি আমার একটা মেডিকেল কলেজের মালিক। কিন্তু ওই মেডিকেল কলেজ চালাবার জন্য যে ধরনের শিক্ষাগত, জ্ঞানগত এবং যে ধরনের বুদ্ধিমত্তা এবং পেশাগত যোগ্যতা দরকার ছিল, ওই নেতৃত্বে সেটা ছিল না। তাদের যোগ্যতা ছিল টেন্ডারবাজি করার, নিয়োগ বাণিজ্য করার এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার। তারা সেটা করেছেন। আপনি যদি এনআইডি করতে পারেন, স্মার্ট কার্ড করতে পারেন, তা ব্যাংকের কার্ড করতে পারেন, তাহলে হেলথ কার্ড করতে পারবেন না কেন? এটা না পারার কিছু নেই, এটা হলো অ্যাটেনশন এবং সদিচ্ছার বিষয়। আমরা করে ফেলবো ইনশাল্লাহ। গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় একটা স্ট্রং হেলথ নেটওয়ার্ক গড়ে তুলব। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটাকে, আমাদের হাসপাতালকে 100 বেডের হসপিটাল করব। এখানে নির্ভরযোগ্য প্যাথোলজিক্যাল পরীক্ষার নিশ্চয়তা তৈরি করব এবং এখানে কনসালটেন্টদের যেন তারা থাকে, সার্ভিস দেয়, সেটা এনশিওর করব। আমরা অটোমেশন প্রক্রিয়ার মধ্যে যাব এবং মেধা এবং যোগ্যতাকে প্রায়োরিটি দিব। আমরা যাকে যেখানে লাগিয়ে সবচেয়ে ভালো সার্ভিসটা পাবো, সেই কোয়ালিফাইড মানুষটাকে সে জায়গায় আনবো। সে কোন দলের, কোন মতের, এটা আমাদের বিবেচনার বিষয় হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সংসদ সদস্য পদপ্রার্থীর স্বাস্থ্য ভাবনা বিষয়ক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আবরাই বনির। আজকে আমরা কথা বলবো শরীয়তপুর 2 নড়িয়া সখীপুর আসনের জামাত সমর্থিত পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। জনাব বকাউল, আপনাকে আমাদের শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যে অনুষ্ঠানমালাগুলো আমরা নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেছি, এর মধ্যে চিকিৎসক যারা প্রার্থী হয়েছেন, বিএনপি থেকে হোক বা জামাত থেকে হোক অথবা এনসিপি থেকে হোক, সেই চিকিৎসকরা আসলে স্বাস্থ্য খাতকে নিয়ে কি ভাবছে এবং তারা আসলে স্বাস্থ্য খাতের জন্য যে সংকটগুলো আছে সেই সংকটগুলো তাদের নোটে আছে কিনা, এই বিষয়গুলো আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আর কি আমরা শুরুতে জানতে চাইব, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা এগুলো কিন্তু ক্রমাগতভাবেই আছে। আমরা কখনোই দেখিনি যে ঘটনাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে মানে এগুলো চলছে, আমরা এটুকু খোঁজ পাই যে মোটামুটি রাজনৈতিক সম্পৃক্ততা আছে যাদের এই আধিপত্যটাকে কাজে লাগিয়ে অনেক সময় এই হামলাগুলো বা চিকিৎসকদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর চালানোর যে বিষয়টি এটি হয়ে থাকে। আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখবেন? যদি বিজয়ী হন তাহলে আপনার এলাকায় আপনি কিভাবে পদক্ষেপ নেবেন? এটা খুবই দুঃখজনক এবং ঘটনা সত্য। অনেক জায়গায় চিকিৎসক বা চিকিৎসা কর্মীগণ আক্রান্ত হচ্ছেন, বুঝে না বুঝে, আবেগে তাড়িত হয়ে, মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়ে আমাদের জনগণ এই কাজটা করছে। তো এটাও সত্যি কথা যে দেখা যায় যে প্রায় সময় রাজনৈতিক কর্মীরা এটার সাথে জড়িত থাকে। আসলে বাংলাদেশের সামাজিক যে অপকর্ম বা যা কিছু দুষ্কৃতি, এর পিছনে রাজনৈতিক সমর্থন ছাড়া আজকাল তো আর অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। যার জন্য দেখা যায় যে এটা রাজনৈতিক কর্মসূচির অংশ তো আর এটা নয়, কিন্তু রাজনৈতিক সম্পৃক্ত লোকেরাই কাজগুলো করে, কারণ তাদের ব্যাকবোন শক্ত আছে মনে করে তারা অনেক কিছু করে ফেলতে চায়। তো সেক্ষেত্রে আমাদের উচিত আমাদের জনগণকে সচেতন করা যে কোনো চিকিৎসকই আসলে চায় না কোনো রোগীর ক্ষতি করতে। তবে কোথাও যদি নেগলিজেন্সি হয়, গ্রস নেগলিজেন্সি থাকে, সেটাও আমাদের বিবেচনায় আনতে হবে এবং চিকিৎসকদেরকেও আমাদের সতর্ক করতে হবে। আমি এই ব্যাপারে যেটা নিব সেটা আসলে আমরা গত সেপ্টেম্বরই আমি ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন গত সেপ্টেম্বরেই আমরা এই নিয়ে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিয়ে, স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আমরা প্রেস ক্লাবে একটা গোল টপিক বৈঠক করেছিলাম। সেখানে সমাজের নানা লেভেলের স্টেক হোল্ডার এসেছিলেন, আইনজীবীরা এসেছিলেন, পুলিশের কর্মকর্তারা এসেছিলেন, সাংবাদিকগণ এসেছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এসেছিলেন, চিকিৎসকগণ ছিলেন, সাধারণ জনতার রিপ্রেজেন্টেটিভ ছিল। সেখানে আমরা একটা রিকমেন্ডেশন যেটা এসেছিল যে সম্ভবত আমাদেরকে হেলথ পলিসিং সিস্টেমের দিকে যেতে হবে। আচ্ছা, এক্ষেত্রে মানে হামলা যে হয়ে যায়, হামলা হওয়ার পরে জনপ্রতিনিধিদের আসলে যদি কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হতো বা তারা যদি পদক্ষেপ নিতেন, তার কর্মীকে বা তার দলের কোনো নেতাকে তারা যদি এদিকে নিবৃত্ত করতেন, তাহলে সেটা তো আমরা মনে করি যে কমে যাওয়ার সুযোগ ছিল। মানে আপনি এই ব্যাপারে কোন রকমের আগ্রহ হবেন? দেখেন, আমি যেই রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমাদের কালচারের মধ্যে এটা নেই একেবারে যে আমরা এরকম করে কোনো বিশৃঙ্খলা আমার কর্মীরা তৈরি করবে। এটা একটা মানে আমাদের ট্রেডিশনের বাইরের বিষয় আসলে। তো ইনশাল্লাহ এরপরও যদি আমার কর্মী দ্বারা কেউ এরকম কিছু হয়ে যায়, তাহলে আমি ডেফিনেটলি যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিব।
সরকারের পাশাপাশি বেসরকারিতেও স্বাস্থ্যসেবা খুব চমৎকার করেই চলছে এদেশে। তো আসলে বেসরকারিতে আমরা বিগত দিনে খেয়াল করেছি যারা চাকরি করছেন এমবিবিএস পড়াশোনা করার পরে যখন সরকারিতে তার কর্মসংস্থান হয় না, বেসরকারিতে যাওয়া লাগে, ওখানে যাওয়ার পরে কোনো একটা কাঠামো, বেতন কাঠামো থেকে শুরু করে ভাতা, কোনো দিকটাই আসলে খুব সুনির্দিষ্ট করে কিছু নেই। এই কারণে বেসরকারিতে যারা জব করেন তারা অনেক সময় মালিক পক্ষের একেবারে মর্জির উপর তাদের জীবনটা থাকে, যখন তখন তাদের চাকরিও যেতে পারে এবং তারা এই যে খুব যচ্ছামানো স্যালারি দিয়ে তাদেরকে একেবারে অসহায়ের মতো রেখে দেওয়া, এই যে একটা মানবেতর জীবনযাপন, একটা অব্যবস্থাপনা আমি বলবো, এটার জন্য আপনাদের আসলে পরিকল্পনা কেমন হবে? আপনারা এটা একটা যথার্থ অভিযোগ। আসলে দেখা যায় যে একজন ডাক্তার এমবিবিএস পাশ করে এসে সে 5 বছর পড়াশোনা করলো, 1 বছর ইন্টার্নশিপ, 6 বছর সময় ব্যয় করে এসে তার যে পরিশ্রম, যে তার যে মেধা, সবকিছু কাজে লাগিয়ে তারপর যখন সে কর্মস্থলে আসে, দেখেন ঢাকা শহরের বেতন ম্যাক্সিমাম 30,000, একজন মেডিকেল অফিসারের বেতন ম্যাক্সিমাম 30,000। তো এই বেতন, এই টাকা কিন্তু একজন সিএনজি চালকও মাসে রোজগার করতে পারে। তো এখন ডাক্তারদেরকে তো, নবীন চিকিৎসকরা তো আসলেই কষ্টে আছে। এবং তারপরে যেটা আপনি বললেন যে মালিকদের মর্জির উপরে নির্ভর করে থাকতে হয়, এখানে আমরা ক্ষমতায় আসলে আমরা অতি অবশ্যই এগুলো বেতন কাঠামো ঠিক করব। এবং মেডিকেল কলেজগুলো তো, বেসরকারি মেডিকেল কলেজগুলো তো বেতন কাঠামো যেখানে নেই, আমরা এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা ঠিক করে ফেলবো। শৃঙ্খলা ছাড়া আপনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো সম্ভব না। এক্ষেত্রে এটি স্বাধীনতা 53 বছর বা 54 বছর যদি আমরা বলি, এটি হয়নি কেন বা কি কারণ থাকতে পারে আপনি মনে করেন? আপনার অনেক প্রশ্ন হতে থাকবে, তাহলে আমি এক কথায় কিছু উত্তর করে ফেলি। সেটা হলো, দেখেন, রাষ্ট্র চালায় কারা? রাষ্ট্র চালায় জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি আর বিচার বিভাগ। এই নিয়ে মূলত রাষ্ট্রের ডিপ স্টেটটা তৈরি হয়। তো এখন এখানে ইনাদের মাধ্যমে ভোটের বৈতরণী পার হতে হয় রাজনৈতিক ব্যক্তি দলগুলোকে। ডাক্তারের সাথে তো এটার সম্পর্ক নাই। কিন্তু ডাক্তারের সাথে সম্পর্ক হলো, টিচারের সাথে সম্পর্ক হলো জনগণের উন্নতি। আপনি যদি জনগণের ভালো চান তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব 53 বছর ধরে রাষ্ট্র চালিয়েছেন, তারা কতটা জনগণের উন্নতি চেয়েছেন, নাকি তারা তাদের ভোটের বৈতরণী পার হওয়ার চিন্তাটাই বড় করে দেখেছেন? দৃশ্যত আমার কাছে যেটা প্রতীয়মান সেটা হলো যে ভোটের চিন্তা, রাষ্ট্র পরিচালনার চিন্তা এবং জনগণকে শাসনে রাখার চিন্তা থেকে তারা যেটা করেছেন, ওই 4 শ্রেণীকে ওনারা ঠিক ভালো রেখেছেন। কিন্তু জনগণের জন্য যাদের ভালো রাখা দরকার ছিল তাদের উপেক্ষিত হয়েছে তারা। তার কারণ হলো জনগণকে ভালো রাখার চিন্তা আমাদের জনপ্রতিনিধিদের ছিল না। তো যদি আপনি এই ডাক্তারদেরকে জনগণের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রধান, আপনারা যদি ফার্স্ট লাইন ডিফেন্স ধরেন, তাহলে ডেফিনেটলি চিকিৎসকদেরকে ভালো রাখতে হবে। এবং আমি শুধু চিকিৎসকের কথা বলবো না, পাশাপাশি শিক্ষকদেরকেও ভালো রাখতে হবে। এই দুটো ক্যাডারকে, এই দুটো ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আমাদের। তো সেটা হচ্ছে না, তো এই জন্যই যেহেতু রাষ্ট্রের ক্ষমতার সাথে, ক্ষমতা বলয়ের সাথে ডাক্তাররা জড়িত না, সেজন্য ডাক্তার উপেক্ষিত। এই যে রোগীর যে স্রোত ঢাকা কেন্দ্রিক, এইটা এখান থেকে আমাদের বের হয়ে যাওয়া খুব জরুরি বলে আমরা মনে করি। তো এটা করতে গিয়ে স্থানীয় পর্যায়ে যে হাসপাতাল আছে সেখানে যে শয্যা এবং জনবল, এগুলো বাড়ানো অনিবার্য বলে আমাদের বিবেচনায় ধরে আর কি। আপনাদের ভাবনাগুলো কেমন এই বিষয় নিয়ে? এ বিষয়ে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো 70 এটা প্রকাশিত হবে এবং সেখানে আপনারা দেখবেন আমরা বলছি যে উপজেলা হাসপাতালগুলো 100 শয্যা বিশিষ্ট হওয়া উচিত এবং সেখানে বেসিক যেগুলো সার্ভিস, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু বিভাগ, নাক কান গলা বিভাগ, দন্ত বিভাগ এবং আপনার আরো যেগুলো বেসিক আমাদের আছে, চক্ষু বিভাগ, এগুলো থাকতে হবে। এগুলো কনসালটেন্ট থাকার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে হবে, ওটি করার সরঞ্জাম এবং ওটি করার মতো পরিবেশ, ওটি তো যেখানে সেখানে আপনি করে ফেলতে পারেন না, তো সেরকম করে তৈরি করতে হবে। আপনি যদি ডিসেন্ট্রালাইজড করেন, এবং এটা সম্ভব, বর্তমানে আমাদের চিকিৎসকদের যে সংখ্যা, এটা সম্ভব, তাহলে আমরা আমার উপজেলাকে যদি আমরা স্বাস্থ্য সেবার কেন্দ্রে পরিণত করতে পারি এবং সেখানকার প্যাথোলজিকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, তাহলে যেটা হবে যে মানুষের আস্থা ফিরে আসবে। আসলে জনগণ কেন ছুটে আসে? আস্থার অভাব। আবার
চিকিৎসকও তো পারে না উপজেলা লেভেলের সার্ভিসগুলো দিতে, তার জ্ঞান এবং যোগ্যতা থাকার পরেও পারে না, কারণ সে ধরনের ম্যাটেরিয়ালিস্টিক যে সাপোর্ট দরকার সেটা সে পায় না, বা যে সহায়ক জনশক্তি দরকার তার সাথে সেটা থাকে না, যার জন্য রোগীর প্রবাহ ঢাকা বা মহানগর ভিত্তিক রোগীর প্রবাহ। এটা বন্ধ করার উপায় হলো ওখানে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, এবং আস্থা ফিরিয়ে আনার জন্য যথোপযুক্ত জনবল এবং প্রযুক্তি নিশ্চিত করতে হবে। আচ্ছা, প্রসঙ্গক্রমে এখানে একটা কথা আমরা একটু আপনার মুখ থেকে একটু বক্তব্য শুনতে চাই, সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন যে জনবলের যে মানে সংকট যাচ্ছে সেটা খুব ভয়াবহ পর্যায়ের, যেখানে 13 থেকে 14 জন বা 15 থেকে 18 জন জনসংখ্যা থাকার কথা, সেখানে মোটামুটি 2 জন 3 জন মেডিকেল অফিসার এগুলো সামলাচ্ছেন, কনসালটেন্ট অনেক ক্ষেত্রেই নেই। আমরা একেবারে সরেজমিনে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার আমরা চেষ্টা করেছি। তো 48তম বিসিএস সরকার এই সংকটটা দূর করার জন্য খুব তড়িঘড়ি করে রিটেন, প্রিলি, ভাইবা এগুলো কাজগুলো মোটামুটি সম্পন্ন করেছে সরকার। কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য তারা 2 মাস সময় দিয়েছিল, সেই 2টি মাস একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য কর্তা ব্যক্তিদের সঙ্গে, তারা আসলে বলতে চেয়েছেন, খুব জোর দিয়ে বলেননি যে ডিসেম্বর নাগাদ হয়ে যেতে পারে, তারা বলতে চেয়েছেন। তার মানে হচ্ছে এটি আসলে একটা নির্বাচনী ডামাডোলের মধ্যে চলে যাচ্ছে কিনা, একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা। তাহলে এই যে স্বাস্থ্য খাতের এই সংকট দূর করার ক্ষেত্রে তাদের যে পরিকল্পনা থেকে যে এই নিয়োগটা এত দ্রুততম সময়ে দেওয়া, এটা তো কোনো আলোর মুখ দেখছে না। আমি প্রশ্ন করেছিলাম একজন স্বাস্থ্য কর্তা ব্যক্তিকে, উনি বললেন যে একটা বিসিএস হতে গিয়ে কমপক্ষে 8 বছর 10 বছর সময় কখনো কখনো লেগে যায়। আমরা যে 4 মাসে করলাম, সেখানে আপনার আলোর মুখ দেখছেন, এই কথা কেন বলছেন? আমি আলোর মুখ দেখছেন এই কথাগুলো এই জন্য বলছি যে আসলে একটা উদ্দেশ্য করা হয়েছিল, সেটি আসলে যদি বাস্তবায়ন না হয় তাহলে এত তাড়াহুড়া করা কি দরকার ছিল? এই যে সংকটটি দূর করার ক্ষেত্রে আসলে কোথায় বাধা আপনি মনে করেন? কিছু আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই, তবে আমি মনে করি যে এই সরকার যে উদ্যোগটা নিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা দাবি জানাই যেন ডিসেম্বরের মধ্যেই নিয়োগটা হয়ে যায়। আমরা এটা একটা ফেয়ার যেন সিলেকশন হয়, সেজন্য আমরা সরকারকে সহযোগিতা করেছি, দিক নির্দেশনা দিয়েছি। আমি আশা করি ডিসেম্বরের মধ্যেই নিয়োগ পেয়ে যাবে। আচ্ছা, স্বাস্থ্য খাতে দুর্নীতি একটি খুব অতি পরিচিত কথা আর কি। এদেশের আমরা মনে করি যে যদি স্বাস্থ্য খাত ভালো হয়ে যায় রাষ্ট্রের, তাহলে 25% রাষ্ট্র মোটামুটি গুছিয়ে ফেলেছে আমরা বলতে পারি বা বলা যায় মোটামুটি। তো সেই স্বাস্থ্য খাতটা যখন একেবারে নড়বড়ে পরিস্থিতি, যেই সরকারি আসছে বা বিগত 10-15 বছর তো একটা সরকারি ছিল, স্বাস্থ্য খাতটাকে একেবারে এক একজন ব্যক্তির হাত দিয়ে, মিঠুর কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে উনি নায়ক, মহানায়ক অথবা খলনায়ক অর্থে যদি আমরা বলি, তাহলে বিশাল পর্যায়ে উনি আসলে মস্ত বড় দুর্নীতির একটা রেখা বাংলাদেশকে, এটা বিশ্বের দরবারে আমাদেরকে মাথা নতই করে দেয়। তো এই যে দুর্নীতি, সেই দুর্নীতিটা আপনারা যদি ক্ষমতায় আসেন অথবা আপনি যদি নির্বাচিত হন, তাহলে স্থানীয় পর্যায়ে আপনাদের পদক্ষেপ কেমন হবে এবং জাতীয় পর্যায়ে আপনার ভাবনাটা কি? জাতীয় পর্যায়ের যেটা বিষয়, সেটা তো এককভাবে আমার উপর নির্ভরশীল করবে না, আমি জয়ী হই বা বিজয়ী হই বা না হই। বিষয়টা হয়েছে একটা সামগ্রিক দুরবস্থার চিত্র। তো এটা আমরা বাংলাদেশের তো প্রধান সমস্যা হলো দুর্নীতি। শুধু স্বাস্থ্য খাত কেন বলছেন, সকল খাতই দুর্নীতি হলো প্রধান সমস্যা। তো এই জন্য দেখেন আমাদের আমিরে জামাত উনি ওনার এজেন্ডার প্রথম সর্বাগ্যে রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কারণ আপনার দেশটা কোন নীতিতে চালাবেন, কাদেরকে দিয়ে চালাবেন, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আপনার জননেতৃত্ব এবং জনপ্রশাসন দুর্নীতি করবে কি করবে না সেটা। তো এত বছর ধরে এগুলো চলে আসছে, মিঠুর মতো অনেক মিঠুই স্বাস্থ্য খাতে জন্ম নিয়েছে। তো এগুলো তো রাজনৈতিক ছত্রছায়ায় ঘটেছে। তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এই দরিদ্র দেশের জনগণের যারা নেতা নির্বাচিত হন, তারা দুর্নীতিকে পাশ কাটিয়ে যেন এগোতে পারছেন না। তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা কি স্ট্যান্ড নিয়েছি, এবং আসলে এটা অতীতেও আপনারা দেখেছেন আমাদের দুটো মন্ত্রণালয় চালাবার সুযোগ আমরা পেয়েছিলাম। তো জামাত ইসলামের পক্ষ থেকে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আমাদের শহীদ মতিউর রহমান নিজাব এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা কিন্তু ওনাদের মন্ত্রণালয়ে কিন্তু দুর্নীতি আপনারা খুঁজে পাননি। পরবর্তী সময়ে দীর্ঘ দূরবীন লাগিয়ে খোঁজাখুঁজির পরেও দুর্নীতি কিন্তু খুঁজে পাননি। তো সেদিক থেকে আমরা আপনাদেরকে জানাতে পারি জাতীয় পর্যায়ে আমরা দুর্নীতি রোধ করব, আর সেটা হলে স্থানীয়ভাবেও দুর্নীতি রোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অনেক ক্ষেত্রেই কনসালটেন্ট পর্যায়ের যে চিকিৎসক সেগুলো কিছু কিছু পদ আছে এবং আরো অনেকগুলো স্পেশালিটির জন্য মানে এখানে পদ সৃষ্টি করা জরুরি বলে আমরা মনে করি। আসলে উপজেলা স্বাস্থ্য সেবাকে গতিশীল করার জন্য আপনি বলেছেন যে আস্থায় যেন নিয়ে আসা যায়, এক্ষেত্রে আপনাদের দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী অথবা মধ্যমেয়াদী কোনো প্ল্যান আছে কিনা? এটা তো এখনই করা সম্ভব। আসলে আমাদের যা জনশক্তি আছে এটা এখনই করা সম্ভব। এখানে কিছু জায়গায় আমাদেরকে পলিসির পরিবর্তন করতে হবে। আমরা যে ডেপুটেশন দিই, শিক্ষার ডেপুটেশন, আমরা নানা রকম সংযুক্তি দেওয়া হয় বিভিন্ন শহরগুলোতে, উপজেলা লেভেল থেকে চিকিৎসকদেরকে সংযুক্তি দিয়ে বড় হাসপাতালে দেওয়া হয়। আমাদেরকে এই জায়গাগুলোতে হাত দিতে হবে। আমাদেরকে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সকে কার্যকর করতে হবে। তাহলে লাভ আসলে যারা শহরের বড় বড় হসপিটাল থেকে তাদেরও, সে চিকিৎসকদেরও, যে ফ্লোটা কমে যাবে। তো আমরা সে কাজটা করব। নাগরিকদের একটা সুন্দর স্বাস্থ্যনীতি দীর্ঘদিনের প্রত্যাশা। আসলে এটি একটি উন্নত রাষ্ট্রে, যেখানে রাষ্ট্রকে ডিজিটাল করা হয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করা মানে হচ্ছিল, কিন্তু একটি স্বাস্থ্যনীতি, সুন্দর একটি স্বাস্থ্যনীতি নাগরিকরা এখনো পর্যন্ত উপহার পায়নি, যেটা তাদের অধিকার বলে আমরা মনে করি। এ ব্যাপারে আপনাদের ভাবনা কেমন হবে? এটা আপনারা ঠিকই পিক আপ করেছেন যে একটা জাতীয় স্বাস্থ্যনীতির হওয়া দরকার ছিল আমাদের। অ্যাকচুয়ালি 84 সালের দিকে এটার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন স্বৈর শাসকের কমান্ডস থাকার কারণে শেষ পর্যন্ত সেটা ভালো মতো অগ্রসর হতে পারেনি। এরপরে নানা রকম কথা এসছে, কিন্তু জনবান্ধব একটা স্বাস্থ্যনীতি আসলে এখন পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আমাদের জনগণকে উপহার দিতে পারেনি। তো আপনারা জেনে খুশি হবেন, আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছে, নির্বাচন ইস্তেহার, সেখানে স্বাস্থ্য খাতের যে ধারণা আমরা সেখানে দিতে চাচ্ছি, তার মৌলিক কথাটা হলো যে আমাদেরকে সার্বজনীন স্বাস্থ্যসেবার গ্যারান্টি দিতে হবে, যেটা মিনিমাম স্ট্যান্ডার্ড বেসিক হেলথ নিড, যেটা অথবা ইউনিভার্সাল হেলথ কাভারেজ যে নামই বলেন, এতটুকু যেন আমার জনগণ সরকার থেকে পায়, এই ব্যবস্থাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনি যেটা আলোচনায় বলছিলেন যে প্রায় 65% বেসরকারি খাতে এখন পৌঁছে গেছে। 65% না হলেও কোনো কোনো পরিসংখ্যানে 55, কোনো 60-65, এটা বিভিন্ন পর্যায়ে ভাগ করে নানা সেক্টর ওয়াইজ এটাকে পরিসংখ্যানে নানা রকম তথ্য আসবে। মধ্য কথা হলো যে বেসরকারি খাত একটা বড় অংশ নিচ্ছে, কিন্তু বেসিক হেলথ সার্ভিস যেটা, সেটা উচিত সরকার নিশ্চয়তা দেওয়া। আমাদের অঙ্গীকার হবে সারা দেশের মানুষের কাছে তাদের মৌলিক স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত আমরা যেটা করতে চাই সেটা হলো যে আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় একটা স্ট্রং হেলথ নেটওয়ার্ক গড়ে তুলব। আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটাকে, আমাদের হাসপাতালকে 100 বেডের হসপিটাল করব। এখানে নির্ভরযোগ্য প্যাথোলজিক্যাল পরীক্ষা নিশ্চয়তা তৈরি করব এবং এখানে কনসালটেন্টদের যেন তারা থাকে, সার্ভিস দেয়, সেটা এনশিওর করব। এতে করে আমার ধারণা, আমরা যদি সত্যিকার অর্থেই এই কাজগুলো করতে পারি, এবং আমাদের বিশ্বাস আমরা পারবো। আমাদের সে কমিটমেন্ট গত 54 বছরে আমাদের রাজনৈতিক চর্চা এবং দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে যে কমিটমেন্ট আমাদের তৈরি হয়েছে, আমরা আশা করি আমরা এটা করতে পারবো। এবং আসলে যেটা আরো দরকার সেটা হলো যে জাতীয় স্বাস্থ্য নীতির মধ্যে স্বাস্থ্য সেবার বীমা প্রক্রিয়া, এটা আমাদের চালু করতে হবে। এবং এটা চট করে করে ফেলা যাবে তেমনটা না, ধীরে ধীরে এগোতে হবে। হয়তো আমরা কিছু জায়গায় করলাম, পরের স্টেপে আরেক জায়গায় করলাম, গ্রাজুয়ালি। আর অত্যাবশ্যকীয় কিছু ঔষধ আছে, আচ্ছা, এগুলোর মান এবং এগুলোর দাম দুটোই আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটা লিস্ট সংখ্যাও বাড়াতে হবে। এবং দেখেন স্বাস্থ্য খাতে বাজেট কত, সেই বাজেটটা আমরা এখন বাড়িয়ে কিন্তু 10% করতে চাচ্ছি। এটা আমাদের অঙ্গীকার যে আমরা স্বাস্থ্য খাতে বাজেটটা 10% করব। যেখানে আমরা পৌঁছতে পারবো না, অনেক দুর্গম জায়গা আছে, আপনি চাইলে একটা স্ট্রাকচার করে ফেলতে পারবেন না, সেরকম চরাঞ্চল আছে, দ্বীপ আছে, আপনার পাহাড়ি এলাকা আছে, আপনার হাওর আছে, হ্যাঁ, এবং কিছুগুলো জায়গা আছে নদী বেষ্টিত। সেখানে আমরা চাচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে আমরা কিছুটা হলেও আমার জনগণের
প্রয়োজনটা মেটাতে পারি কিনা। পৃথিবীর বহু দেশ এটা করার আছে, উদাহরণ আছে এবং অ্যাডভোকেসি হচ্ছে এখন। তো সেগুলো আমরা করার চেষ্টা করব। আর জনগণের চাহিদা অনুযায়ী শুধু না, বরং আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী আমাদেরকে আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বহু বিদেশি ছাত্রছাত্রী পড়তে আসে, তো আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি। এখানে একটু আমি জানতে চাই যে এই সরকার আমলে স্বাস্থ্য সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনা, স্ট্যান্ডার্ডের প্রস্তাবনা এসেছে। এখানে আপনাদের প্রস্তাবনা ছিল, ডেবের প্রস্তাবনা ছিল, এনসিপির প্রস্তাবনা ছিল। এই প্রস্তাবনা থেকে দুঃখজনকভাবে একটি প্রস্তাবও এই সরকার বাস্তবায়ন করতে পারেনি, বা আসলে তারা উদাসীনতার পরিচয় দিয়েছে। আমরা অভিযোগ করব সেটা। আপনি আসলে বিষয়টি কিভাবে দেখেন? এটা না হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? এটার জন্য দেখুন, ওনারা আমাদের থেকে সময় নিয়েছে। ওনারা একটা হেলথ রিফরমেশন কমিশন করেছেন। সে কমিশনের সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিনিধি দলের অংশ হিসেবে দুবার বসেছি। আমরা আমাদের প্রস্তাবনাগুলো লিখিত আকারে ওনাদেরকে দিয়েছি। ওনারা টেবিলে বসে আমাদের প্রস্তাবনার যৌক্তিকতা এবং প্রস্তাবনার সুসামঞ্জস্যতার বিষয়ে ওনারা প্রশংসা করেছেন, এবং ওনারাও পরবর্তীতে 322 পৃষ্ঠার একটা রিকমেন্ডেশন তৈরি করেছেন। সেটাও আমরা দেখেছি। কিন্তু এটা খুব রহস্যজনক যে ওনারা কেন এক্সিকিউশনে গেলেন না। তো আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এখন তাফসিল ঘোষণা হয়ে গেছে, তো আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যে এগুলো আপনাদের এক্সিকিউট করা উচিত। তো আমরা চেষ্টা করব আগামীতে আরো প্রেসার তৈরি করতে। আমরা একটু আমাদের প্রসঙ্গে আসতে চাই। মেডিকেল শিক্ষা নিয়ে একটু কথাবার্তা বলবো। মানহীন সরকারি বেসরকারি মেডিকেলের আসন কমানো এবং শিক্ষার্থী অনুপাতে শিক্ষকদের পদ সৃষ্টি করা, মানে এই নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কেমন হবে? যেটা হয়েছে কি জানেন, মেডিকেল কলেজ হয়েছে রাজনৈতিক প্রয়োজনে। মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজে অনুমোদন হয়েছে বাণিজ্যের জন্য। একটা মেডিকেল কলেজে অনুমোদন দিতে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনার তারপর তৎকালীন মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। এরপর এর মধ্যে যুক্ত হয়েছে নিয়োগ বাণিজ্য, এরপর যুক্ত হয়েছে টেন্ডার বাণিজ্য। মানে বাণিজ্যের সয়লাভ। মানুষের জনগণের স্বাস্থ্য পৌঁছে দেওয়া তো লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল রাজনৈতিক স্ট্যান্ডবাজি করা। একজন মন্ত্রী বলতে পারছে আমার এলাকায় একটা মেডিকেল কলেজ আমি তৈরি করেছি। একজন এমপি সাহেব বলতে পারছেন যে আমি আমার একটা মেডিকেল কলেজের মালিক। কিন্তু ওই মেডিকেল কলেজ চালাবার জন্য যে ধরনের শিক্ষাগত, জ্ঞানগত এবং যে ধরনের বুদ্ধিমত্তা এবং পেশাগত যোগ্যতা দরকার ছিল, ওই নেতৃত্বে সেটা ছিল না। তাদের যোগ্যতা ছিল টেন্ডারবাজি করার, নিয়োগ বাণিজ্য করার এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার। তারা সেটা করেছেন, তাদের পারপাস সার্ভ হয়েছে। কিন্তু মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ড তৈরির জন্য যা করার প্রয়োজন ছিল সেটা তখন কোনো মনিটরিং করা হয়নি। আপনারা অবাক হবেন যে আমরা যখন ডাক্তার হয়েছি আজকে থেকে 35 বছর 36 বছর আগে, তখন একটা সারা দেশে আমাদের 800 থেকে 900 ডাক্তার বছরে বের হতো। আর এখন 10,000-এর বেশি ডাক্তার বের হচ্ছে। তখন মেডিকেল কলেজ ছিল 8টি, এখন মেডিকেল কলেজ আছে 106 থেকে 60টি। তো এই যে অবস্থাটা, এটা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে। আচ্ছা, এক্ষেত্রে আমি আর একটু যোগ করে দিই। সেটা হলো অতি অবশ্যই মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। আমরা জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। আমরা যেখানে ট্রেনিং হবে না, যেখানে পর্যাপ্ত রোগী থাকবে না, টিচার দিতে পারবো না, টিচাররা নেওয়া হচ্ছে না, সেখানে আমরা কেন মেডিকেল কলেজ চালু রাখবো? আমরা অবশ্যই এগুলো বন্ধ করে দেবো এবং এই ছাত্রগুলোকে গুটিয়ে যেখানে যেখানে ভালো জায়গায় সেখানে ডিস্ট্রিবিউট করে দেবো। আচ্ছা, আমরা মেডিকেল শিক্ষা নিয়ে মোটামুটি যে কথাগুলো আমাদের চাহিদা ছিল সেগুলো আপনার কথা বলতে মোটামুটি এসেছে। আমরা এবার স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলবো। আমাদের স্বাস্থ্যসেবাটা আসলে মনে হয় যে গরিবের ওয়াইফ সবার ভাবি, এমন একটা গ্রামে একটা কথা প্রচলন আছে আর কি। আমাদের স্বাস্থ্যসেবাটা যেন এরকমই। এখানে আমরা ঠুনকু কারণে দেশের বাইরে চলে যাওয়া, এতদিন আমাদের ওইগুলো ভারতমুখী ছিল। দেশের বড় বড় প্রতিষ্ঠান, অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে। এরপরেও একটা শ্রেণী আছে যারা সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাওয়া। এই ধারণা ছিল ভারতমুখী, এখন দুর্ভাগ্যজনকভাবে এটা আবার চীনমুখী হয়েছে। স্বাধীনতার 54 বছরে আমরা আসলে স্বনির্ভরতার চিন্তা করতে পারিনি। অনেকগুলো ইনস্টিটিউট হওয়ার পরেও আমরা এই চিন্তাগুলো, এই কালচার থেকে, মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়নি। আসলে স্থায়ী সমাধানে কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের হরিজন্টাল হেলথ সিস্টেম যেটা গ্রামে গঞ্জে আছে, উপজেলা পর্যায়ে আছে, যেটা আমাদের প্রাইমারি হেলথ কেয়ার, এটা
আমাদের আশেপাশের দেশগুলোর চাইতে অনেক সূচকেই আমরা অগ্রসর, এবং আমাদের শিশুর মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে। বিগত সময়ে স্বাস্থ্য খাতের উন্নতি কিন্তু হয়েছে, কিন্তু যেটা ঘটেনি সেটা হলো যে আমাদের ভার্টিক্যাল এক্সটেনশনটা হয়নি। সুপার স্পেশালিটি ডেভেলপমেন্ট যেটা হওয়া উচিত ছিল সেটা সরকারি খাতে তো হয়নি, বেসরকারি খাতেও খুব উল্লেখযোগ্য এটা বলা যাবে না। তো এখানে উচিত ছিল আমাদের বেসরকারি খাতকে উৎসাহিত করা, এবং যারা এন্টারপ্রেনার তাদেরও উচিত ছিল দেশপ্রেমের তাগিদে এসে তারা যেন এখানে তাদের বিনিয়োগটা যদি করত তাহলে আমরা এগোতে পারতাম। এখন যেটা হয়েছে, সরকারও কিন্তু বিনিয়োগের চেষ্টা করতে পারত, বিগত সময়ে সরকারও চেষ্টা করতে পারতো বিনিয়োগের। এখন মুশকিল হলো যে সরকারের যারা চালান তাদের তো মানে হালাল হারাম নানা ধরনের টাকার উৎস আছে। তারা তো চাইলেই ফ্লাইট টিকিট কেটে চলে যেতে পারে আপনার ইন্ডিয়াতে অথবা চায়নাতে এখন যারা যাচ্ছে, অথবা সিঙ্গাপুরে ব্যাংককে চলে যাচ্ছে, আরো দূরেও যাচ্ছে। তো এখন যে লিডারশিপ দেশ চালিয়েছে সেই লিডারশিপ অনেক রকম নাটক করেছে। আমরা দেখেছি এক সময়কার বিগত সময়ের প্রধানমন্ত্রী আপনার আউটডোরে টিকিট কেটে নিজেকে দেখাচ্ছেন। তো এটাতে কোনো যৌক্তিক হলো যে একজন প্রাইম মিনিস্টার আউটডোরে টিকিট কেটে নিজেকে দেখাবেন? এটা সাধারণত হয় না, এটা হয় না এবং হওয়ার প্রয়োজন নেই। এগুলো হলো নাটক। বাস্তবে কি ঘটেছে? বাস্তবে ঘটেছে যে সবাই বাইরে চলে গেছে। আপনারা রিসেন্টলি দেখেছেন আমাদের একজন বড় দলের একজন মহাসচিব, উনি বাইরে থেকে ঘুরে আসলেন ভেরি রিসেন্টলি। অথচ আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমিরের হার্ট সার্জারি পর্যন্ত বাংলাদেশ শুরু করেছেন। ওনাকে বাইরে যাওয়ার জন্য ওনার ফ্যামিলি থেকে ওনাকে যথেষ্ট চাপ প্রয়োগ করা হয়েছিল, উনি এগুলো সবকিছুকে এড়াতে পেরেছেন। উনি বলেছেন আমার দেশের সার্ভিস আমার জন্য যথেষ্ট, এবং আমরা সার্ভিস নিলেই বরং সার্ভিসের মান ভালো হবে। আসলে রাজনৈতিক নেতৃত্বের এই ধরনের অ্যাটিচিউড যদি আমরা সবাই দেখাতে পারতাম তাহলে আমাদের স্বাস্থ্যসেবার মান আরো অনেক উন্নত হতো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি কিন্তু এখন দেশে ট্রিটমেন্টের মধ্যে আছেন আর কি। এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমরা মনে করি চিকিৎসকদেরকে উৎসাহিত করে চিকিৎসা সেবার ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে, পাশাপাশি যেসব রোগী দোদুল্যমনায় থাকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে যাদের আস্থাহীনতা কিছুটা থাকে দূর হয়। তো এই জিনিসটি আসলে আরো বেশি ব্যাপক আকারে করার জন্য আমিরে জামাত বা জামাত আমির যেটা করলেন বা বেগম খালেদা জিয়া যে ট্রিটমেন্টটা নিচ্ছেন, এটাকে আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কোন রকমের পদক্ষেপ থাকা দরকার কিনা বা আছে কিনা? এটা তো আমাদের আমিরের জামাত, উনি ওনার ব্যক্তি চিকিৎসার নেওয়ার যে ধরন সেটা থেকেই তো আমাদের বুঝিয়ে দিয়েছেন আগামীতে আমাদের কি করতে হবে। আমরা তো আমাদের নেতৃত্বের অনুসরণ করাটা নিজেদের জন্য আবশ্যকীয় মনে করি। তো আমাদের দল নিয়ে সমস্যা নেই, আমরা হয়তো সেটা করতে পারবো। মোটিভেশন চালাতে হবে, অন্যরাও যেন দেশেই থাকে। এতে করে সত্যিকার অর্থে ডাক্তারদেরও সচেতনতা বাড়বে, সার্ভিস কেটারিং আরো ডেভেলপ করবে, এবং যারা বাইরে চলে যায় তারা যখন দেশে সার্ভিস শুরু করবে তাহলে বিনিয়োগকারীরাও উৎসাহিত হবে দেশে আরো ভালো সিস্টেম ডেভেলপ করতে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটি বিষয়ে আমাদের ভাবনার মধ্যে সবসময় কাজ করে, আমরা নিজেদের মধ্যে গণমাধ্যম কর্মীদের মধ্যে আলাপচারিত হয় যে সংসদ সদস্য সহ স্থানীয় প্রতিনিধি যারা আছেন, জনপ্রতিনিধি, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যদি আমরা শুরু করি স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার রুট লেভেল থেকে তো করতে হবে। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে একটা পরিপাটি স্বাস্থ্য সেবা কেন্দ্র করে ফেলতে গেলে পরে এই নেতৃবৃন্দকে মানে এখানে রাখার ব্যাপারে কোনো নীতিমালা বা কোনো আইন অথবা কোনো রকমের বাইন্ডিংস এটে দেওয়া যায় কিনা, আসলে আপনারা কি মনে করেন? এখানে যদি আমরা খুব পরিষ্কার করতে চাই, যদি বিশেষায়িত কোনো সেবার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উপজেলায় সেটা মিলবে না, এটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু ঠুনকো ছোট ছোট অসুখ বিসুখের জন্য এটা উপজেলা, পৃথিবীর সব সভ্য দেশের স্ট্রং রেফারেল সিস্টেম আছে। চাইলেই আপনি একজন স্পেশালিস্ট ডাক্তার দেখিয়ে ফেলতে পারেন না, আপনাকে আপনার কেন্দ্রের জিপি যিনি আছেন ওনাকেই দেখাতে হয়, উনি যখন রেফার করবেন তখন আপনি যাবেন। এটা হলো পৃথিবীর সব জায়গার সভ্য দেশগুলোর। বাংলাদেশে ধীরে ধীরে আমাদের স্ট্রং এবং ইথিক্যাল রেফারেন্স সিস্টেম এস্টাবলিশ করতে হবে, তাহলে এগুলো সম্ভব হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে বহু কার্ড আছে কিন্তু স্বাস্থ্য কার্ড বহুল প্রত্যাশিত। একটি রাষ্ট্রকে যদি স্মার্ট হতে হয়
রাষ্ট্রকে যদি গতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করার দরকার পড়ে, তাহলে এই জিনিসটি উন্নততর রাষ্ট্রগুলোতে মোটামুটি এটি এনশিওর করে প্রথমে নাগরিকদের জন্য। আমরা একটি হেলথ কার্ডের জন্য বহু বছর ধরে আলোচনা হচ্ছে, যুগ যুগ ধরে আলোচনা হচ্ছে আমার কাছে মনে হয়, কিন্তু আমরা তার সূচনাটা হয়েছে বা সূচনার কোনো পরিকল্পনা সেটা আমরা দেখছি না। আপনারা যদি ক্ষমতায় আসেন অথবা আপনি যদি সংসদ সদস্য হন, এক্ষেত্রে আপনাদের বা আপনার পদক্ষেপ বা কেমন থাকবে? দেখুন, আমরা আমাদের ম্যানিফেস্টোতে এটা উল্লেখ করেছি। আপনার ভেরি সুন এটা আলোর মুখ দেখবে, তখন দেখবেন আমরা এই হেলথ কার্ডের কথা বলেছি। আপনি যদি এনআইডি করতে পারেন, স্মার্ট কার্ড করতে পারেন, তা ব্যাংকের কার্ড করতে পারেন, তাহলে হেলথ কার্ড করতে পারবেন না কেন? এটা না পারার কিছু নেই, এটা হলো অ্যাটেনশন এবং সদিচ্ছার বিষয়। আমরা করে ফেলবো ইনশাল্লাহ। স্বাস্থ্য খাতে পোস্টিং বাণিজ্যের বিষয়টি, এটিও একটি খুব কমন একটা পরিচিত কথা আর কি। আমরা দেখেছি বিগত বছরগুলোতে এইগুলো খুব পাইকারিভাবে এক একটা পদায়নের জন্য 8 লাখ 10 লাখ এগুলো আমাদের কাছে অভিযোগ এসেছে। তো অভিযোগগুলো আমরা আসলে নোটে নেওয়ার চেষ্টা করি। আমরা 2024-এর যে বিপ্লব হলো, জুলাইয়ের বিপ্লব, সেই বিপ্লবের পর থেকে আমরা মনে করেছিলাম যে এখান থেকে আমরা হয়তো বের হতে পারবো, কিন্তু দেখলাম যে না, একেবারেই শুরুর দিকেই স্বাস্থ্য অধিদপ্তর এটা নিয়ে বহু তুলকালাম হয়ে গেল আর কি। ফাইলগুলো সংগ্রহ করা হচ্ছিল, টাকা নেওয়া হয়ে যাচ্ছিল, এই আবার বদলি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, এই যে বিষয়গুলো, এই বিষয়টা আসলে একটা ওপেন সিক্রেট বিষয়। এটা বন্ধের জন্য বা নিয়ন্ত্রণের জন্য আপনাদের পরিকল্পনা কেমন হবে? এক নম্বর হলো আমাদের পরিকল্পনা আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। 5ই আগস্টের বিপ্লবের পর ডিজি এবং মিনিস্ট্রি কেন্দ্রিক যেন আপনার এটিএম মেশিন বসে গেল। মেশিন আগেও চালু ছিল, খালি হাত বদল হলো। আচ্ছা, তো আপনারা কি একটা এক্সাম্পল দেখাতে পারবেন যে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা বা ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতাকর্মীরা কেউ একটা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা নিয়োগ বাণিজ্যের সাথে যদি জড়িত থাকে আমাকে নোটিফাই করেন, আমি এর ব্যবস্থা নিচ্ছি। আমি ভেরি কনফিডেন্ট যে আমাদের মনিটরিং ছিল, আমরা এগুলো একদমই হতে দেইনি। আমরা দেখেছি যোগ্যতা, মেরিট, এই দুটো জিনিস দেখে আমরা চেষ্টা করেছি ডাক্তারদেরকে সাহায্য করতে। কিন্তু এগুলো কি হচ্ছে না এখন? এটা হচ্ছে কিনা এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলবে। আপনি যেমন বলছেন হচ্ছে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি আমার দলের লোক করছে কিনা, আমরা এর সাথে জড়িত কিনা। এই এখন তো ধরেন আমরা আমাদের চিকিৎসক সমাজকে এই সমস্ত বিষয়ে হেল্প করছি, কিন্তু সেটা করতে যে আমরা কোনো বাণিজ্যের সাথে জড়িত কিনা সেটা আপনি বিবেচনা করবেন। আর আপনারা যেটা বলছেন যে পোস্টিং বাণিজ্য হচ্ছে, ও এটা শুরু থেকেই হচ্ছে, নতুন ঘটনা কিছু নাই। ধীরে ধীরে এটা দিনে দিনে এটা আরো বেড়েছে, মাত্রা বেড়েছে, এর ব্যাপকতা বেড়েছে, অ্যামাউন্ট বেড়েছে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব হাতে পায়, ইনশাআল্লাহ যদি জনগণ সেটা আমাদেরকে দেন, তাহলে মেধা এবং যোগ্যতার বাইরে অন্য কোনো কিছুকে আমরা বিবেচনা করব না। ইনশাআল্লাহ আমরা অটোমেশনে যাব, আমরা অটোমেশন প্রক্রিয়ার মধ্যে যাব এবং মেধা এবং যোগ্যতাকে প্রায়োরিটি দিব। আমরা দেখব না কেউ কোন দলের, আমরা এটাও দেখব না কে কোন ধর্মের, কার কি ব্যাকগ্রাউন্ড ছিল সেটা দেখব না। আমরা শুধু একটা জিনিস দেখব যে কোনো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ বা বিভাগীয় অপরাধের কোনো কার্যক্রম, কোনো ফাইল চলছে কিনা, এটা আমাদের দেখার বিষয়। অন্য কিছু আমাদের দেখার বিষয় না। আমরা যাকে যেখানে লাগিয়ে সবচেয়ে ভালো সার্ভিসটা পাবো, সেই কোয়ালিফাইড মানুষটাকে সে জায়গায় আনবো। সে কোন দলের কোন মতের, এটা আমাদের বিবেচনার বিষয় হবে না ইনশাআল্লাহ। চিকিৎসকদের লেজুর বৃত্তিটা আমরা আসলে সবসময় দেখে এসেছি যে স্বাস্থ্য খাতের জন্য এটি অত্যন্ত খুব নেগেটিভ একটা প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে। এটি খুব ভয়াবহ আকার ধারণ করেছিল যখন বিগত সময়গুলোতে সরকার যখন ছাত্র জনতার উপর হামলা শুরু করে এবং শিশুরা এখানে এই হামলায় মৃত্যুবরণ করে। চিকিৎসকদের একটি বড় অংশ সাচিবের ব্যানারে তারা শহীদ মিনারে গিয়ে তারা সমাবেশ করেছে। এই সমাবেশটি কিন্তু আলটিমেটলি এই যে হত্যাকাণ্ড হচ্ছিল সেই হত্যাকাণ্ডকে আসলে সমর্থন জোগানোর মতো এরকম নির্লজ্জ লেজুর ব্যক্তি চিকিৎসকদের মধ্যে আছে আর কি। এটি আসলে আপনারা কিভাবে দেখেন? আপনারা এটি বন্ধ করার ক্ষেত্রে সততার পরিচয় দেবেন কিনা? দেখুন, আমরা ন্যাশনাল ডক্টরস ফোরামের ব্যানারে আমরা এখন যে কাজটা করছি, আপনি যদি জানেন তাহলে বিভাগীয় শহরগুলোতে ইতিমধ্যেই আমরা কনফারেন্স এবং ওয়ার্কশপ শুরু করেছি। সেটার আপনার সাবজেক্ট হলো মেডিকেল এথিক্স। আমি নিজেই রংপুরের বিভাগীয় যে কনফারেন্স হয়ে গেল, সেখানে আমি নিজেই এই পেপারটা প্রেজেন্ট করেছি।
যে মেডিকেল এথিক্স অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ, এটা কেন হয়েছে, কেন তারা শহীদ মিনারে গেল, কেন তারা বলল যে চিকিৎসাও দিব না, রিলিজও দিব না। তারা এই কাজটাই করেছে, চিকিৎসাও দেয়নি, হসপিটাল থেকে ছেড়েও দেয়নি, নজরদারিতে রেখেছে। এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য, সমর্থনযোগ্য না। এটা টোটালি মেডিকেল এথিক্সের ভায়োলেশন। আমরা যে অথ নেই সে অথের ভায়োলেশন। এবং এই কাজটা যেন আমরা আর আগামীতে না হয় সেজন্য আমরা দলমত নির্বিশেষে সকলের কাছেই অ্যাপিল করছি। আমরা তো ওই অবস্থায় নাই যে আমরা আপনাকে কম্পালশন দিব, বাট উই আর অ্যাপিলিং যে চিকিৎসক সমাজ যেন মেডিকেল এথিক্সকে আপহোল্ড করে, যাতে করে এই ধরনের ঘটনা যেন কখনো না ঘটে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি পলিটিক্যাল আপনার আইডেন্টিটি নির্বিশেষে আমরা সকলকে তার জন্য যেটা দরকার সে চিকিৎসাটা দিতে চাই, এবং সেভাবেই আমাদের ডাক্তারদেরকে গড়ে তুলতে হবে। অ্যাকচুয়ালি এটার পিছনে একটা স্ট্রং মোটিভেশনাল ওয়ার্ক দরকার, যেন আমাদের চিকিৎসকরা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। যারা শহীদ মিনারে গেছে তারা আমাদেরই, কিন্তু মোটিভেশনের অভাবে অথবা বিভ্রান্তকর মোটিভেশনের কারণে তারা এই অপকর্মে গেছেন। আমার ধারণা আমরা যদি একটা ভালো এনভায়রনমেন্ট, কনভিনিয়েন্ট এনভায়রনমেন্ট, একটা ইনসাফের ব্যবস্থাপনা হেলথ সিস্টেমে আনতে পারি, তাহলে সব ধরনের চিকিৎসকেরাই উৎসাহিত হবে, জনগণকে সার্ভিস দিতে তারা আগ্রহী হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বাকাউল। আপনি খুব কষ্ট করে, আসলে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আপনি একজন প্রার্থী, সেক্ষেত্রে আপনার সংসদীয় যে আসন যেখানে আছে সেখানে আপনাকে চষে বেড়াতে হচ্ছে, আপনার দলীয় কিছু ব্যস্ততা রয়েছে, আপনার পেশাগত কিছু ব্যস্ততা রয়েছে, সবগুলোর মধ্য দিয়ে কষ্ট করে আমাদের স্মৃতি এসেছেন। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে, চিকিৎসকের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আরো এরকম প্রতিনিধি নিয়ে আসবো। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।